প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান দেশের কথা দশের কথায় আমরা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের একেবারেই আমাদের সীমান্ত লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং শিক্ষা সংস্কৃতি দিকেই শুধু মিল নয়, নানা কারণেই পশ্চিমবঙ্গের প্রতি মানুষের আগ্রহ রয়েছে, বিশেষ করে বাংলাদেশের মানুষের। পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের ফলাফলও ঘোষণা হয়েছে। এবার পশ্চিমবঙ্গের নির্বাচন নানা কারণেই আলোচিত ছিল এবং সেখানে আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো তার দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে এবং সরকার গঠন করতে যাচ্ছে। আজকে সেরকমই ফলাফল পেয়েছি। ইতিমধ্যে এখনও পর্যন্ত ফলাফলে যতটুকু দেখা যাচ্ছে তাতে বিধানসভার নির্বাচনে 214টি আসন জিতেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, 76টি আসন জিতেছে বিজেপি, অর্থাৎ কেন্দ্রীয় সরকারে যারা ক্ষমতাসীন আছেন তাদের দল এবার মাত্র 76টি আসন পেয়েছে। আর উল্লেখ করার মতো বিষয় হলো যে এবার কংগ্রেস এবং বামদের যে জোট হয়েছিল তাদের ঝুলিতে শূন্য, অর্থাৎ একটি আসনও বিধানসভায় বাম এবং কংগ্রেসরা পায়নি। মানে শুধু ভরাডুবি নয়, প্রায় নিশ্চিহ্ন হতে চলছে ভোটের রাজনীতিতে এই দুটি দল। এই সব বিষয় নিয়েই আজকে আমরা আমাদের আলোচনা করতে চাই। আর সেই জন্যে আমরা আলোচনার শিরোনাম ঠিক করেছি দিদির জয় দিদির হার। আপনারা জানেন ইতিমধ্যেই নিশ্চয়ই যে নন্দীগ্রাম থেকে এবার নির্বাচনে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ব্যক্তিগতভাবে তার আসনটিতে হেরে যান। একসময় তারই সহযোগী ছিল যিনি এবার পদ্মফুলে অর্থাৎ বিজেপি থেকে নির্বাচন করেছেন শুভেন্দু চৌধুরী, তার কাছে তিনি পরাজিত হয়েছেন এবং তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এই জয় বাংলার জয়, নন্দীগ্রাম শুধু বিষয় নয় গোটা বাংলারই জয় হয়েছে। এবং তিনি উল্লেখ করেছেন যে তাদের নির্বাচন পরবর্তী এখন প্রথম কাজ হবে করোনা মোকাবেলা করা। এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আমরা আমাদের তিনজন অতিথিকে আমরা যুক্ত করতে পেরেছি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। আমাদের সঙ্গে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হাসান, এবং সঙ্গে রয়েছেন ইন্ডিয়া টুডে ও আজ তাকের বাংলাদেশ ইনচার্জ সাংবাদিক শাহিদুল হাসান খোকন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই নির্বাচনকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নতুন উদাহরণ তৈরি করেছিলেন। অর্থাৎ তিনি পশ্চিমবঙ্গে গত এক বছরে বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে তিনি 22টি নির্বাচনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং 18 বার তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। এবং এক পর্যায়ে নির্বাচনী পরিবেশ তো এমন হয়ে দাঁড়িয়েছিল যে মমতা বনাম মোদি এরকম একটি জায়গায় নির্বাচনী পরিবেশ দেখেছি। সেসব বিষয় নিয়ে কথা বলার জন্য শুরুতেই যেতে চাই অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনার কাছে কেমন দেখলেন পশ্চিমবঙ্গের নির্বাচন? আপনার প্রতিক্রিয়াটি একটু জানতে চাই। ধন্যবাদ। না, যে কথাটি আপনি বললেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি শেয়ার করলেন। তো আমরা যেটা দেখতে পেলাম যে আসলে একটি রাজ্য পশ্চিমবঙ্গ ভারতের, সেই রাজ্যের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে একটি নতুন একটি সম্ভাবনা তৈরি করার চেষ্টা করা হয়েছিল বিজেপির মাধ্যমে। তাদের কেন্দ্রে যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ব্যবহার করে পাশাপাশি আমরা জানি যে গত প্রায় এক দশক ধরে, বিশেষ করে গত অর্ধ দশক ধরে বিজেপি ব্যাপকভাবে এই মানে উত্তর পূর্ব ভারতীয় অঞ্চলে এবং এবার এই পশ্চিমবঙ্গে তাদের ব্যাপক তৎপরতা ছিল এবং সেখানে ক্ষমতার পালাবদলের চেষ্টা ছিল। সেই চেষ্টায় আপাতত ব্যর্থ হয়েছে এবং বেশ ভালোভাবে ব্যর্থ হয়েছে, যেটি তাদের এখন, যদিও তারা বলছে যে তাদের এই সেই আশাটা অনেক বেশি ছিল। মানে বিজেপির যে রাজ্য প্রধান মিস্টার দিলীপ, উনি বলছিলেন যে আমরা বোধহয় আমাদের টার্গেটটা অনেক বড় ধরে ফেলেছিলাম। যদিও এই কথাটি বেসিক্যালি তাদের এই মুহূর্তের যে লজ্জা এবং তাদের যে কষ্ট সেটা লাঘব করার জন্য, কিন্তু তাদের মধ্যে আমার মনে হয় না যে এই ধরনের কোনো ধারণা ছিল যে তারা পরাজিত হবে। তারা
কত আসনে জিতবে সেই বিষয়টি একটা বড় ব্যাপার ছিল। তো আমি যেটা মনে করি যে এই নির্বাচনটি একদিকে যেমন পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, একই সঙ্গে ভারতের যে কেন্দ্রীয় যে যে সরকার ভবিষ্যতে আসবে, অথবা ভারতের যে আমরা আমরা অধ্যাপক দেলোয়ার সেই আলোচনাটায় যাব। প্রথম দফায় আগে একটু সংক্ষেপে শুধু নির্বাচনটা নিয়ে একটু কথা শুনতে চাই, সেই বিশ্লেষণ আমরা একটু পরে যাচ্ছি। আমি একটু তাহলে সোহরাব হাসানের কাছ থেকে জেনে নেই, আপনি তো দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করছেন এবং ভারতের নির্বাচনী প্রচারণা যখন চলছিল সেই সময় খুব নিবিড় পর্যবেক্ষণ করছিলেন। আপনার বিশ্লেষণ কি বলে এবারে নির্বাচনটি আসলে কেমন হলো? হচ্ছে নির্বাচন হলো, এটি হচ্ছে সবচেয়ে বড় জয়। ভারতের গণতন্ত্রের অনেক দুর্বলতা আছে এবং সেখানে রাজনীতি যে সুষ্ঠু এবং এক ধরনের যে কি বলে সবাই রাজনৈতিক এই যে রাজ্য নির্বাচনে যে কথাটা বলা হয়েছে, বিধানসভা নির্বাচনে যে খেলার নিয়ম যে সবাই মানছে তা নয়, জবরদস্তি হয়েছে, বাদানুবাদ হয়েছে, বিদ্বেষ ছড়ানো হয়েছে। এই সবকিছু পরেও যে কথাটি হচ্ছে মানুষ যে শক্তি, গণতন্ত্রে মানুষ বা ভোটারই যে প্রধান নিয়ামক, সেটি কিন্তু এই পশ্চিমবঙ্গ নির্বাচনে এটি প্রমাণিত হয়েছে। যেমন দেখুন, একটি কেন্দ্রীয় সরকার সমস্ত শক্তি নিয়োগ করেছে এই রাজ্যটি তাদের দখলে নেওয়ার জন্য। আবার রাজ্যে যে যারা ক্ষমতাসীন ছিল, ক্ষমতায় ছিল বা আছে তৃণমূল, তারাও কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করেছে যে রাজ্য কিভাবে তাদের দখলে রাখা যায়, কিন্তু তারা ভরসা করছে কিন্তু মানুষের উপর। এটি হচ্ছে ভারতের এই নির্বাচনের প্রধান শক্তি এবং সৌন্দর্য। অনেক ধন্যবাদ সোহরাব হাসান, আবার ফিরবো আপনার কাছে। আমি প্রথমে একটু সংক্ষেপে শুধুমাত্র ভূমিকার আলোচনাটা শুনে নিতে চাচ্ছিলাম। শাহিদুল হাসান খান, আপনি খুব নিবিড়ভাবেই পর্যবেক্ষণ করেছেন। শাহিদুল হাসান খোকন, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে এই যে আমরা দেখলাম যে একটা সময় ছিল পশ্চিমবঙ্গে এক ধরনের বহুদলীয় গণতন্ত্রের চর্চা ছিল, গত নির্বাচনেও আমরা সেরকম একটা অবস্থা দেখেছিলাম, কিন্তু এবার দেখা গেল যে দ্বিদলীয় রাজনীতির একটি জায়গা দাঁড়ালো, অর্থাৎ বিজেপি আর তৃণমূল কংগ্রেস, টিএমসি এবং বিজেপির মধ্যে লড়াইটাই প্রধান হয়ে দাঁড়ালো এবং ফলাফলও তাই দাঁড়ালো। আপনার বিশ্লেষণটা সংক্ষেপে জানতে চাচ্ছি। ধন্যবাদ নজরুল ভাই। আমি প্রথমেই বলবো যে আসলে আপনার ক্যামেরাটা একটু ঠিক করতে হবে, ক্যামেরাটা একটু ঘুরে আছে, একটু ঠিক করতে হবে। শাহিদুল হাসান খান শুনতে পাচ্ছেন? জি জি জি, বলুন। এখন ঠিক তো নজরুল ভাই, যে কথা আপনি শুরু করেছিলেন যে পশ্চিমবঙ্গে আসলে লড়াইটা হয়ে গেছে নির্বাচনী মাঠে, কিন্তু অন্য যে পার্টিগুলো, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের সিপিআইএম এবং কংগ্রেস, তাদের কিন্তু প্রভাব ভালোই ছিল। আমরা যেটা দেখেছি নির্বাচনী প্রচারণায়, যে বিভিন্ন জনসভা বা প্রচার সভায় সেখানে কংগ্রেস এবং বামমোট তাদের জোটটা খুবই ভালোভাবে ছিল মাঠে, কিন্তু নির্বাচনী ফলাফলটা একটু ভিন্ন হয়ে গেল। এবং একটু না, এটা সত্যি অপ্রত্যাশিত যে পশ্চিমবঙ্গের মাটি, আমরা যেটা অতীত ইতিহাস থেকে জানি যে সেটা তো বামপন্থী এবং কংগ্রেসের মাটি, যেটা আমরা অতীতে দেখে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠনের আগ পর্যন্ত সেখানে কিন্তু বামদের এবং কংগ্রেসেরই একটা প্রাধান্য ছিল, এবং তারা তাদের যে কি বলে যে ক্ষমতার যে পালাবদলে তারাই ছিল। তৃণমূল কংগ্রেস আসার পরেও আমরা সেখানে খুব ভালো অবস্থানে ছিল, এবং সর্বশেষ 2011-তেও কিন্তু ভালো ফলাফল আমরা করেছি, এবং সর্বশেষ যে ইলেকশন 2016 বিধানসভা ইলেকশনেও সেখানে আমরা ভালো অবস্থানে ছিলেন। তো আমার কাছে যেটা মনে হয় যে এবার রাজনীতিতে মানে ভোটের হিসাবে বামরা বা কংগ্রেস পিছিয়ে থাকার প্রধান কারণ সেই যে তারা যে গুটি চেলেছিল নির্বাচনী যে মেকানিজম, সেটাতেই বাম কংগ্রেস জোট হেরে গেছে। অনেক ধন্যবাদ শাহিদুল হাসান খোকন, অনেক ধন্যবাদ।
যে ইসলামী সেকুলার ফ্রন্ট নামে অর্থাৎ আব্বাস সাহেবকে কেন্দ্র করে তারা যেই জায়গাটা ভোট ব্যাংক ধরতে গেছে সেটাই ভরাডুবির অন্যতম কারণ। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনার কাছে ফিরতে চাই আবার, যে এই যে জায়গাটা শাহিদুল হাসান খান শেষ করলেন যেই জায়গাটায়, সেই জায়গাটা থেকে আপনার কাছ থেকে জানতে চাই, বিজেপির যেই উত্থান প্রচারণার সময় দেখা গিয়েছিল, ভোটের অঙ্কে কিন্তু দেখা যাচ্ছে গতবারের তুলনায় তাদের ভোটের অঙ্কও বেড়েছে, আসনও বেড়েছে। আবার তৃণমূল কংগ্রেসের যেটা কোড অ্যান্ড কোড বলছি, যেটা বিজেপি এবং অন্য বাম কংগ্রেসের জোট, তারাও বলছিল যে 10 বছরের অপশাসন হিসেবে তৃণমূল কংগ্রেসকে দায়ী করছিল। কিন্তু কার্যত ভোটের ফলাফলে তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ, সেখানকার বাঙালিরা কিন্তু প্রত্যাখ্যানই করলো সাম্প্রদায়িক রাজনীতিকে। আপনার বিশ্লেষণটা শুনতে চাচ্ছি। জি, নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ফলাফল, তাতে একটি বড় একটি বিষয়, একটা স্বস্তির জায়গা আমি মনে করি, শুধু পশ্চিমবঙ্গের জন্য না বা ভারতের জন্য না, এমনকি বাংলাদেশের জন্য, আমাদের প্রতিবেশী রাজ্য হিসেবে। এই যে সাম্প্রদায়িক রাজনীতির যে আমি বলবো না যে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে, কিন্তু এই রাজনীতির মাধ্যমে ক্ষমতায় চলে আসার যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা আপনার আপাতত সেটি গুড়েবালি হয়েছে। এবং টোটাল যে ভোটের পার্সেন্টেজ আমি যদি দেখি, যে 48% বা তারও বেশি ভোট তৃণমূল পেতে যাচ্ছে বা পাচ্ছে। তো এটা একটি বিশাল একটি পার্সেন্টেজ, যেটি মমতা ব্যানার্জির দল অতীতে কখনো পায়নি। ফলে এবং মমতা ব্যানার্জি স্পষ্টতই কিন্তু এই বিতর্কটাকে গুরুত্ব দিয়েছে, যে এই শুধু বাঙালির এখানে শুধু অসাম্প্রদায়িক চেতনার বিষয় না, এই যে বাঙালিত্বের উপর এক ধরনের আঘাত। বিজেপির যে ক্যাম্পেইন ছিল, যে ক্যাম্পেইনের মূলে ছিল সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ পুরো যে টিমটা, এই টিমটাকে বহিরাগত বলা, এবং এই টিম তারা যেই ধরনের আচরণ করেছে, যদিও তারা এখানে ক্যাম্পেইনের সময় এমনকি একজন ইনকামবেন্ট চিফ মিনিস্টারকে যে ভাষায় কথা বলেছে, যে দিদি শব্দটাকে যেভাবে ব্যঙ্গ করা হয়েছে, তো এইভাবে দেখা গেছে যে আপনার এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি অত্যন্ত জনপ্রিয় এবং 2011, 2016 এবং আমরা 2021 এইরকম একটি জনপ্রিয় ফিগারকে যেভাবে আপনার রাজনৈতিক ভাবে উপহাস করা হয়েছে, সেটি কিন্তু এক ধরনের সাংস্কৃতিক একটা আঘাতের জায়গাতে দেখা হয়েছে। এবং এই পশ্চিমবঙ্গের বা বাঙালি সংস্কৃতির একটা ইস্যু সামনে ছিল, পাশাপাশি যে ধর্মের যে কার্ড, মানে বিজেপির যে কার্ডগুলো এখানে আসামে ব্যবহার করে তারা অনেকটা ফল পেয়েছে, একই কার্ড তারা এখানে ব্যবহার করেছে। ধর্ম, এনআরসি এবং নাগরিকত্ব সংশোধন, তথাকথিত অনুপ্রবেশের যে বিষয়গুলো, এই সবকিছুই তারা ব্যবহার করেছে, এবং সেই ব্যবহারের মাত্রা ব্যাপকভাবে ছিল। কিন্তু তার ফলাফল আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ব্যাপকভাবে তারা এই নির্বাচনে তাদের আশাহত হতে হয়েছে। যদিও তারা এখন বিরোধী দল হিসেবে তাদের দায়িত্ব পালন করবে, কিন্তু সেই জায়গা থেকে হয়তো তারা ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গকে একেবারে, যেটাকে আমরা বলি যে সেই গেরুয়া বা স্যাফ্রনাইজেশন, তারা থামবে না, তারা সেটি করার চেষ্টা করবে। কিন্তু কতটা আসলে তৃণমূল তাদের যে অসাম্প্রদায়িক বা তাদের যে রাজনীতি, যদিও তৃণমূলের রাজনীতিতেও আমরা জানি যে ধর্মের ব্যবহার হয়েছে, কিন্তু রাজনীতির যে জায়গাটা, সেটা তো আসলে একেবারে আমরা টেক্সট বুক রাজনীতি তো কখনো হয় না, কোথাও হয় না, পৃথিবীর কোথাও হয় না। তো টেক্সট বুক পলিটিক্স এর বাইরে গিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে মোটা দাগে তৃণমূলের যে রাজনীতি কিংবা বাম ফ্রন্টের যে রাজনীতি বা কংগ্রেসের রাজনীতির মধ্যে অনেক মিল আছে। এবং এই জায়গাটা, যেখানে এই অনুপ্রবেশের ইস্যু, যেখানে ধর্মের এই অতি ব্যবহার এবং এই পুরনো বিতর্কগুলো নিয়ে আসা, এগুলো বিজেপির রাজনীতির অন্যতম অনুষঙ্গ, যে অনুষঙ্গ দিয়ে গুজরাট থেকে শুরু করে উত্তর ভারত, যে ভারতের বিভিন্ন অংশে তারা যে সাফল্য পেয়েছে, একই ধারায় তারা সেখানে বাংলায় সেটি পাওয়ার চেষ্টা করেছিল, সেটি হয়নি। এবং আমি মনে করি যে এই রাজনীতির অনেক হিসাব নিকাশ হচ্ছে। যেমন বিজেপির একটা অ্যাসেসমেন্টে বলা হচ্ছে যে 5টি কারণে তারা নির্বাচনে ভালো ফলাফল করেনি। সেটি হচ্ছে যে অন্যতম হচ্ছে তারা এই পশ্চিমবঙ্গের কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরতে পারেনি। এবং তবে আমার কাছে মনে হয় যে এগুলো আসলে একেবারেই টেকনিক্যাল ফ্যাক্টর,
কিন্তু রাজনীতির যে জায়গাটি বা ভোটের যে রাজনীতি, সেখানে আমার মনে হয় না যে এগুলো কোনো বড় ফ্যাক্টর ছিল। কারণ তৃণমূল যেই যেই মাত্রায় ভোট পেয়েছে এবং যেই ধরনের ফলাফল হয়েছে, যেটাকে বলা হয় যে ভূমিধস বিজয়, 2/3 মেজরিটির উপরে, এটা কিন্তু সাধারণ টেকনিক্যাল কারণে জনগণ, এটা যদি এমন হতো যে না তৃণমূল 175টি সিট পেয়েছে বা 155টি পেয়েছে, তখন এই ধরনের টেকনিক্যাল ইস্যু আনা যেত। আর আরেকটা বিষয়, আমি যেটা বামদের কথা যদি আমরা দেখি, বাম বা কংগ্রেসের, এটাও কিন্তু টেকনিকের কোনো বিষয় না বা স্ট্র্যাটেজির কোনো বিষয় না, এটি একটি লং প্রসেস। কারণ টোটাল ভোটের যে হিসাবটা, যে বাম ফ্রন্ট পেয়েছে 4% একটু উপরে, যে ভোটের হিসাবে যে আমরা আসন না হয়, এটা টেকনিক্যাল কারণে এই মাল্টি পার্টি ডেমোক্রেসির একটি বড় সমস্যা হচ্ছে, যেখানে উইনার্স টেক অল, মানে এক ভোটে আপনি জিতলে আপনি সিট পেয়ে গেলেন। তো কিন্তু ভোটের যে হিসাবটা, সেখানে কংগ্রেসের মতো একটি দল, তাদের ভোট হচ্ছে 2% একটু উপরে, এবং বাম ফ্রন্টের ভোট হচ্ছে 4% উপরে। এখানে তো আসলে কোনো মানে নির্বাচন স্ট্র্যাটেজির বিষয় না, এটা হচ্ছে তাদের যে রাজনীতি এবং অতীতে যে রাজনীতি করেছে এবং বর্তমানে তারা যেভাবে রাজনীতি করছে, সেই রাজনীতির যে বক্তব্য, সেই বক্তব্যের জায়গাটা, পাশাপাশি যদি তাদেরকে ভোট দেয়া হয়, আসলে সেই ভোটটাকে কাজে লাগবে কিনা, এটা মাথায় রাখার বিষয় ছিল। কারণ অনেক ধন্যবাদ অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনার কাছে আবার ফিরবো। সচেতন একটা রায় দিয়েছে। জি, আপনার কাছে আবার ফিরবো। সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই। অধ্যাপক দেলোয়ার যে জায়গাটায় শেষ করলেন, যে এই যে একটা সময় ছিল যে সেকুলার রাজনীতি মানেই হচ্ছে কংগ্রেস এবং সিপিএম, অর্থাৎ বামফ্রন্ট, এইরকম একটি জায়গা ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আজকে আমরা যে ফলাফলটি পেলাম, যে যদি আমরা এভাবে বলি যে হিন্দু জাতীয়তাবাদী, এই হিন্দুত্ব নিয়ে যে জাতীয়তাবাদী রাজনীতি বিজেপি করে থাকে, সেইখানে সাম্প্রদায়িক রাজনীতির বিপরীতে সকল মানুষেরই কিন্তু বেছে নিল তৃণমূল কংগ্রেসকে, অর্থাৎ সেকুলার দল হিসেবে তৃণমূল কংগ্রেসকেই বেছে নিয়েছে। আপনার বিশ্লেষণটা জানতে চাই, যে দীর্ঘদিনের সেকুলার দল হিসেবে পরিচিত কংগ্রেস এবং বামফ্রন্টের এই ভূমিধস পরাজয় এবং তৃণমূলের 10 বছরের শাসনের উপর এই উত্থানের কারণটি কি? অধ্যাপক দেলোয়ার যথার্থই বলেছেন যে বিরোধটা ছিল হিন্দুত্ববাদ এবং বাঙালিত্ব। বাঙালিত্ব রক্ষার পক্ষে বাংলার মানুষ ভোট দিয়েছে, বাংলার মানুষ তার পক্ষে দাঁড়িয়েছে। সেখানে কে এই হিন্দুত্ববাদ বা এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে এবং বাঙালিত্ব রক্ষা করতে পারবে, কে পারবে? সেক্ষেত্রেই কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পারবে, কারণ তারাই হচ্ছে বিজেপির প্রধান প্রতিপক্ষ, বা তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি। এখানে আরেকটি ব্যাপার, গত 10 বছরে যদি তার আগের বামফ্রন্ট সরকারের খতিয়ান আমরা দেখি, 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পশ্চিমবঙ্গে অনেক ব্যাপক পরিবর্তন এনেছে, উন্নয়ন করেছে, বিশেষ করে সাধারণ মানুষের। বামফ্রন্ট প্রথম দিকে যে কাজটি করেছিলেন জনমুখী, এবং বিশেষ করে পঞ্চায়েত ব্যবস্থাকে তারা একটা মাত্রায় নিয়ে গিয়েছিল, পরবর্তীকালে সেটি ধরে রাখতে পারেনি। আর কাঠামোগতভাবে মমতাও পারেননি, কিন্তু মমতা যে কাজটি করেছেন, মানুষকে এই সরকার কাঠামোর বাইরে যে মানুষকে সহায়তা করা, যেমন আপনি তার রূপশ্রী, তার কন্যাশ্রী, তার অন্যান্য প্রোগ্রাম দেখুন, যে এবং পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের মধ্যে 8.5 কোটি মানুষ রেশন পায়। করোনাকালে তারা 2 টাকা দরে 2 টাকা কেজি চাল পেয়েছে, এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। স্কুলে লাখ লাখ শিক্ষার্থীকে ট্যাব দিয়েছে, যেটা বাংলাদেশে একই আর্থসামাজিক অবস্থার মধ্যেও, এবং আমরা অনেক ক্ষেত্রে দাবি করি যে ভারতের থেকে আমরা অনেক ভালো আছি, কিন্তু আমরা এই ধরনের গণমুখী কর্মসূচি কিন্তু নেই। সুতরাং মমতার এটা বাঙালিত্ব যেমন আছে, এর সঙ্গে তার এই গত 10 বছরের উন্নয়ন, সাধারণ মানুষের উন্নয়ন, শ্রমজীবী মানুষের উন্নয়ন। হ্যাঁ, পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে শিল্প কারখানা কম, বেকারত্ব আছে, কিন্তু অন্য মানুষ ভরসা করছে। মানুষ একসময় যেমন কংগ্রেসের বিরুদ্ধে বামফ্রন্টকে ভরসা করেছিল, এই গত 10 বছরে কিন্তু মমতার উপর ভরসা করেছে। এবং আপনি দেখুন যে পুরো কেন্দ্রীয় কাঠামো, কেন্দ্রীয় নেতৃত্ব যেখানে মমতার বিরুদ্ধে লড়াই করছে, একক
আহ, তৃণমূলে কিন্তু মমতা ছাড়া অন্য কাউকে নেতা হিসেবে ওভাবেই করা হয়। তাকে বলা হয় যে তৃণমূলের সুপ্রিমো বা তৃণমূলের তিনি একক নেত্রী, একক নেত্রী বা নেতা। অবশ্য উপমহাদেশে তাই যার নামে দল চলে বা যিনি দলের প্রধান তিনি তাকে কেন্দ্র করেই বা তার জনপ্রিয়তার উপরেই দলের জনপ্রিয়তা অনেক অনেক ক্ষেত্রে নির্ভর করে। তাই আরেকটি হচ্ছে তার ব্যক্তিগত জীবনযাপন। আমাদের না এটি উন্নয়নশীল দেশের বা তৃতীয় বিশ্বের একটা প্রবণতা, যখন বিরোধী দলে থাকে তখন যতটা গণমুখী হন, সরকারে যে ততটা গণবিরোধী হয়ে যায় এবং তার জীবনযাপনেও তার প্রতিফলন ঘটে। তার পোশাক আশাক এইটি কিন্তু মমতার ক্ষেত্রে হয়নি। তিনি এই চপ্পল পরেই কিন্তু এই 10 বছর মুখ্যমন্ত্রিত্ব করেছে। সুতরাং সাধারণ মানুষ কিন্তু যে যে ব্যক্তিগতভাবে সুবিধা নাও পেতে পারে, একজন দোকানদার, তার হয়তো তার হয়তো মমতার যে সামাজিক কর্মসূচি, সামাজিক নিরাপত্তা তার মধ্যে তিনি নাও করতে পারেন, কিন্তু তিনি দেখেছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিভাবে চলেন, তিনি কি জীবনযাপন করেন, তিনি কোন ঘরে থাকেন। আমার মনে হয়েছে এটিও বড় ভূমিকা রেখেছে মমতার বিজয়ের ক্ষেত্রে। আরেকটি কথা একটু যোগ করতে চাই, যে বামফ্রন্ট এবং কংগ্রেসের কথা বলা হলো, সেক্ষেত্রে কিন্তু ওইটি যে দেখছে কাকে ভোট দিলে এই হিন্দুত্ববাদ বা কেন্দ্রের বিরুদ্ধে আমি জয় পাবো, কেন্দ্রকে আমি মোকাবেলা করতে পারবো। বামফ্রন্টও কিন্তু বামের কর্মসূচির কারণে কিন্তু এই 33 বছর ক্ষমতায় থাকেনি। দিল্লির বিরুদ্ধে তার একটি সংগ্রাম জারি ছিল। তাই সেই সংগ্রামটা এখন বামফ্রন্ট থেকে মমতা নিয়েছে, যেটি কংগ্রেস নিতে পারেনি। অনেক ধন্যবাদ সোহরাব হাসান। শাহিদুল হাসান খোকন, আপনার কাছ থেকে যেই জায়গাটাই জানতে চাই, এবার নির্বাচনের ক্ষেত্রে কার্যত যে কথাটা বারবার আমাদের দুজন অতিথি আলোচক বলছিলেন যে নরেন্দ্র মোদী 18 বার আপনার পশ্চিমবঙ্গে এসছেন, নির্বাচনী জনসভা করেছেন। বিষয়টি এরকম দাঁড়িয়ে গিয়েছিল যে মোদী বনাম মমতা, সেই রকম একটি জায়গা থেকে এবার কি তাহলে সামনে যে আর বছর দুয়েক পরেই যে লোকসভা নির্বাচন হতে যাবে, সর্বভারতীয় রাজনীতির জায়গায় যদি দেখা যায় নরেন্দ্র মোদীর বিকল্প কোনো মুখ সেইভাবে দাঁড়ায়নি, তাহলে কি ভবিষ্যতে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলা চলে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করেই জয়ী হলেন এবং কেন্দ্রের সমর্থ শক্তি দেওয়া সত্ত্বেও ভবিষ্যতে কিন্তু রাজনীতিতে, ভারতীয় রাজনীতিতে, বিরোধী রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থেকে যে কেন্দ্রের সাবেক রেলমন্ত্রী পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী হয়ে ওঠার মতো জায়গায় নিয়ে যাওয়া হলো কিনা, বিজেপি এটা বড় ধরনের ভুল করলো কিনা তার কৌশলে? ধন্যবাদ নজরুল ভাই। আমি একটু সুরাব ভাইয়ের কথার সঙ্গে একটু যোগ করতে চাই যে আসলে এটা আমি আগে আমার কথাই শেষ করতে পারিনি, এই জন্য আমি একটু যোগ করব যে আপনি ফলাফলটা দেখেছেন নিশ্চয়ই, যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেই নির্বাচনে এবার সবচেয়ে ভালো দিকটা এবার লক্ষ্য করা গেছে, যে আমি ভালো দিক বলছি এই কারণেই যে যেটা হচ্ছিল আর কি কথা আলোচনায় আমার দুজন আলোচক দেলোয়ার স্যার এবং সৌরভ ভাই যেটা বলেছেন যে বাঙালি এবং উগ্রবাদ, ধর্মীয় উগ্রবাদীদের সাথে যে যুদ্ধ, একটা মজার ব্যাপার আপনি জেনেছেন কিনা আমি জানি না, সেই ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি কথাটা যোগ করছি, তারপরে আপনার প্রশ্নের উত্তর দেবো। যে কলকাতা সহ 3টি জেলা, কলকাতা, হাওড়া এবং সাউথ 24 পরগনা, 3টা জেলা হচ্ছে আমাদের যেমন ঢাকার সঙ্গে ক্যাপিটাল এবং তার আশেপাশে যে জেলাগুলো মোটামুটি শিক্ষিত মানুষ এবং প্রগতিশীল মানুষদের, এবং যে জায়গাগুলোতে বিজেপি হিট করেছে সেই জায়গাগুলোতে মানুষেরা খুব বেশি একটা শিক্ষিত না এবং তারা খুব বেশি একটা প্রগতিশীল না। ধর্মীয় উগ্রবাদের সাথে তাদের একটা সম্পৃক্ততার কারণেই তারা বিজেপিকে ভোট দিয়েছে। এটা কিন্তু ভোটে স্পষ্ট হয়ে আছে বা হয়ে আসছে। তো এটা তখন আমি বলতে পারিনি, সেটা বললাম। এখন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে আমি ইন্ডিয়া টুডেতে, উনি বিজয়ী হওয়ার পরে ইন্ডিয়া টুডেতে একটা ইন্টারভিউ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে রাজদীপ সরদেশে একটা প্রশ্ন করেছেন ওনাকে যে আপনি তো যে বিজয়, আপনার যে প্রত্যাশা ছিল 200 আসন, আপনি 220 আসনের কাছাকাছি অবস্থান করছেন, তার মানে বাংলার মানুষ আপনাকে রায় দিয়েছে। কিন্তু বাংলা না, এখন সারা ভারতবর্ষ আপনাকে সামনে দেখতে চায়। তো উনি বলেছেন যে দেখেন, আমি
এখন যে সিচুয়েশন, এখন আমার প্রধান কাজ করোনা মোকাবেলা করা। এ থেকে আমাদেরকে আগে বাঁচতে হবে, সময়ই বলে দেবে আমি কি করব। তার মানে সে কিন্তু একদম ছেড়ে যায়নি কথাটা। যেমন নির্বাচনের আগে, মানে নির্বাচনের কিছুদিন আগে অখিলেশ যাদব তিনি কিন্তু তার প্রতিনিধি হিসাবে জয়া বচ্চনকে পাঠিয়েছিলেন, এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনিও কিন্তু মৌন সমর্থন দিয়েছিলেন, এবং তারা কিন্তু সবার আগে আজ অভিনন্দন জানিয়েছে। তার মানে আপনার কথাটা উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই। এবং এই মুহূর্তে কংগ্রেসের যে অবস্থা, কংগ্রেসের যে নেতৃত্ব, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই একটি শক্তিশালী মুখ হিসাবে এখন জাতীয় রাজনীতিতে আজকের নির্বাচনের মাধ্যমে চলে এসছে, এটা নিশ্চিত। ধন্যবাদ প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির সময় হলো। বিরতি থেকে ফিরে এসে আমাদের আলোচকদের কাছ থেকে জানতে চাইব যে বাংলাদেশের মানুষের কাছে পশ্চিমবঙ্গের নির্বাচন এত আলোচিত কেন। কারণ অন্য আরেকটি কারণও এর সঙ্গে যুক্ত রয়েছে, যে পশ্চিমবঙ্গের এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন এবং সামনে যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তৃতীয়বারের মতো, মমতা বন্দ্যোপাধ্যায়, তার আপত্তির কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্ত সমঝোতা হওয়া সত্ত্বেও তিস্তার পানি আমরা পাইনি। এই নির্বাচনের জয়ের মধ্য দিয়ে আমাদের জন্য আসলে কোন বার্তা নিয়ে আসবে, সেসব বিষয় নিয়েও আলোচনা করব। আজ আমরা আলোচনা করছি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে। পশ্চিমবঙ্গের নির্বাচনের এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আজকে আমাদের শিরোনাম ঠিক করেছি দিদির জয় দিদির হার। বিরতিতে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে বাংলাদেশের স্বার্থের জায়গাটি নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটু জেনে নিতে চাই অধ্যাপক দেলোয়ার হোসেন আপনার কাছ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় যেই নন্দীগ্রামের আন্দোলনকে কেন্দ্র করে এর আগে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, বামফ্রন্টের ভূমিধস পরাজয় ঘটিয়েছিলেন এবং তার উত্থান ঘটেছিল, সেই নন্দীগ্রামে নিজে এবার দাঁড়িয়ে সেখানে পরাজিত হয়েছেন। কেন দাঁড়িয়ে পরাজয় নন্দীগ্রামে? বিষয়টা আসলে আমার কাছে মনে হয় একটু জটিল, তবে কিছু কারণ যেটা আমি দেখেছি, একটা হচ্ছে যে এই আসনটি যখনই ঘোষণা করেন মমতা ব্যানার্জি উনি এখানে লড়াই করবেন, তখন থেকে কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ একটি আসন ছিল, এবং ঝুঁকিপূর্ণ ছিল দুদিক থেকে। একদিকে হচ্ছে যে এখানকার যে সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি, কারণ এখানে বলা হচ্ছিল যে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হওয়ার পরে এই এলাকার সাথে তার যোগাযোগটা কম ছিল, এবং এই বিষয়টা গণমাধ্যমে এসছে, এবং এটি আমার মনে হয় খুব একটা তৃণমূল থেকে অস্বীকার করা হয়নি। তো এই অধ্যাপক দেলোয়ার হোসেন, এছাড়া কি আরেকটি কারণ আছে কিনা, যে অভিযোগগুলো সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল, পরবর্তীতে আদালতের মাধ্যমে প্রমাণ হয়েছে যে বামফ্রন্টের প্রতি যেই অভিযোগের আঙুল ছিল সেখান থেকে কিন্তু সেই অভিযোগ থেকে বামফ্রন্ট মুক্ত হয়েছে, বিচারেও অনেকগুলো জায়গায় স্পষ্ট হয়েছে, খালাস হয়েছে, প্রাপ্ত হয়েছে তারা। সেটারও একটা প্রভাব রয়েছে বলে মনে হয় কিনা, কারণ সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোগী এবং নন্দীগ্রামের আন্দোলনের অন্যতম পুরোধা শুভেন্দু চৌধুরী, যিনি বিজেপিতে নাম লিখিয়েছেন, তিনি জয়ী হলেন। না, সেটাই আমি বলছি যে একটা ফ্যাক্টর দিয়ে তো বিবেচনা করা যাবে না, যেটা আপনি বললেন এটাও আমি জানি যে এখানে এটা একটা ফ্যাক্টর, কিন্তু এই এলাকার সঙ্গে ওনার যে নির্বাচনী তৎপরতা বা যে যোগাযোগের ব্যাপারটি সেটিও সামনে এসছে। কিন্তু আমি যেটা দেখলাম যে এখানে যেই ব্যবধানে পরাজিত হয়েছে, মাত্র প্রায় 2000 ভোটের ব্যবধানে, যদি সেটি শেষ পর্যন্ত টিকে থাকে, তো এটি কিন্তু অত্যন্ত সামান্য একটি ব্যবধান। কিন্তু এই ব্যবধানের পেছনে একটি বড় কারণ হচ্ছে যে এই এলাকাটি একটা ত্রিমুখী লড়াইয়ের জায়গা ছিল। যদিও এই পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই ত্রিমুখী লড়াই হয়েছে, কিন্তু অতটা হয়নি যেটা এখানে হয়েছে। এখানে বাম ফ্রন্টের যে প্রার্থী, তিনিও কিন্তু বলতে গেলে বেশ ভালো করার চেষ্টা করছিলেন, এবং সেখানে ভোটের যে বেশি নয়, হ্যাঁ বেশি নয়, এবং ভোটাররা যে কারণে বাম ফ্রন্টকে সাপোর্ট করছে, একই কারণে কিন্তু মমতা ব্যানার্জির ব্যাপারেও তাদের সাপোর্ট আছে, ফলে এই ভোটটা কিন্তু একটু ভাগাভাগি হয়েছে। কিন্তু বিজেপির যে ভোটটা, সেটা কিন্তু ভাগ হয়নি। সেটি একদিকে ওনার সেই পুরনো সতীর্থ, তার যেমন একটা সুবিধা উনি পেয়েছেন, পাশাপাশি বিজেপির যে এক ধরনের রাজনৈতিক যে তাদের যে প্রচার অভিযানের যে সুবিধা, সেটাও পেয়েছেন। ফলে কিছুটা ত্রিমুখী লড়াইয়ের কারণে ভোটের যে মার্জিনটা, মানে সামান্য একটা মার্জিনে উনি পরাজিত হয়েছেন। বাট এগুলো মানে নিঃসন্দেহে মানে এর একটি বা দুটো বা তিনটা বা আরো অনেক কারণ থাকতে পারে, কিন্তু অনেকগুলো কারণই হয়েছে। এবং সেখানে আপনি যেটা বললেন যে এই যে সেই ঘটনার জন্য যেভাবে
বামফ্রন্টকে দায়ী করা হয়েছিল, সেই বিষয়টি সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। সেটি অবশ্যই একটি কারণ। এবং সব দিক থেকে আমার কাছে মনে হয় যে এটি তৃণমূলের জন্য, যদিও তৃণমূল বলছেন বা মমতা ব্যানার্জি নিজে বলছেন যে হ্যাঁ সারা বাংলা জয় করেছেন, সেখানে একটি আসন কোনো সমস্যা নেই, কিন্তু এটি কিন্তু প্রতীকী অর্থে এক ধরনের, আমি বলবো যে মমতা ব্যানার্জির জন্য সামনে মুখ্যমন্ত্রিত্ব উনি নিবেন, কিন্তু এটিকে মানে সাস্টেনেবল করার জন্য বা এটিকে স্থায়ী করার জন্য ওনাকে আবার একটা ভোটের লড়াইয়ে যেতে হবে। তো ফলে এটা এক ধরনের ওনার পুরো বিজয়ের মধ্যে ছোট একটা, আমি বলবো যে একটা কালি অথবা একটা চাঁদে কলঙ্কের দাগ হয়ে গেল আর কি। তো যে অধ্যাপক দেলোয়ার হোসেন, একই সঙ্গে আপনার কাছে আরেকটি প্রশ্ন রেখে যেতে চাই, আমি তারপরে সোহরাব হাসানের কাছে ফিরবো। আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে বিজেপি যে দাবিটি তুলছিল সেটি হচ্ছে তার এনআরসির জায়গা তথাকথিত যেই অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশের যেই ধুয়ো তুলে দিয়েছিল রাজনীতিতে, এবার তারা তো বেশ অনেকগুলো আসন পেল এবং ভোটের সংখ্যাও তাদের বাড়ল। ফলে সামনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই বিষয়টি আরও প্রাধান্য পাবে কিনা, কারণ এর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট। একই সঙ্গে এই যে তিস্তা চুক্তির ব্যাপারটা নিয়েও আমরা একটু পিছিয়ে গেলাম কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় তো তার আগের জায়গা থেকে সরবেন কিনা। অনেকগুলো বিষয়, তবে আমি যদি শেষ বিষয়টা দিয়ে শুরু করি, মমতা ব্যানার্জি তার অবস্থান থেকে সরবেন কিনা সেটা কিছুটা অনুমান করা যায়। আমার মনে হয় না উনি সরবেন। বিশেষ করে কেন্দ্রে যতদিন বিজেপি থাকবে, আমার মনে হয় যে একদিকে যেমন রাজ্যের রাজনীতির জন্য বা ওনার যে অথবা পশ্চিমবঙ্গের যে রাজনীতির জন্য এই তিস্তা ইস্যুটাকে ব্যবহার করা হচ্ছে বা তিস্তা ইস্যুটা কোনো না কোনোভাবে কাজ করছে, কারণ এই বিষয়ে কোনো ইতিবাচক যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় যেটা বাংলাদেশের পক্ষে যাবে, সেটি আমার মনে হয় তার একটা নেতিবাচক একটা প্রতিক্রিয়া হতে পারে, সেটার একটা পলিটিক্স আছে। তো তার সঙ্গে কেন্দ্রের সঙ্গে যে ওনার যে গ্যাপ, সেই গ্যাপটা যুক্ত হয়ে আমার কাছে মনে হয় না যে ভবিষ্যতে ঠিক এই প্রক্রিয়ায় যে মমতা ব্যানার্জির সম্পূর্ণ ইচ্ছায় তিস্তা চুক্তির ব্যাপারে কোনো পরিবর্তন হতে পারে। তবে এটাও কিন্তু আমি বলতে পারি যে তিস্তা চুক্তির এখানে যদি মানে আমরা হাইপোথেটিক্যালি যদি বলি যে না, এখানে মমতা ব্যানার্জির পরিবর্তে অন্য কোনো দল সরকার গঠন করলো, বিশেষ করে বিজেপির কথা যদি বলি, তা সেখানেও কিন্তু এই বিষয়ে আমরা যে একটা মানে ইতিবাচক ফলাফল পাবো তারও কিন্তু নিশ্চয়তা নেই, কারণ এটি কিন্তু সম্পূর্ণভাবে এই রাজ্যের রাজনীতির সাথে যুক্ত। ফলে আমার কাছে মনে হয় না যে এই নির্বাচনের ফলাফলের মাধ্যমে আমরা তিস্তা চুক্তির ব্যাপারে মানে সে অর্থে কোন রকমের নতুন কোন চ্যালেঞ্জ আসছে, বরং একটা স্ট্যাটাস কো আছে এবং পরিবর্তন হলেও সেই ধরনের কোনো আশ্বাস আমরা পেতাম না। কিন্তু বরং আমরা যেটা দেখছি যে এই যে এনআরসির যে কথাগুলো বললেন বা নাগরিকত্ব সংশোধনী আইন এবং এই তথাকথিত অনুপ্রবেশ ইস্যুটাকে যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি বা আসামের রাজনীতি এমনকি ত্রিপুরা বা এই পুরো অঞ্চলে বিজেপি ব্যবহার করছিল, সেই ব্যবহারের জায়গাটাতে আমার মনে হয় না বিজেপি সেখান থেকে কোনো লেসন নেবে, কিন্তু এক ধরনের স্বস্তির জায়গা এখানে তৈরি হয়েছে, যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ একটি বিশাল একটি রাজ্য এবং সেখানকার মানুষের অত্যন্ত পরিষ্কার একটি রায় দিয়েছে যে তারা এই সমস্ত অনুপ্রবেশ ইস্যু কিংবা এই এনআরসি কিংবা নাগরিকত্ব সংশোধন নিয়ে তারা চিন্তিত না এবং এগুলো তারা প্রশ্রয় দিবে না। এবং সেটি আমি মনে করি যে যদিও বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে এই বিষয়গুলো সরাসরি মানে আনুষ্ঠানিকভাবে কোনো সমস্যা তৈরি করেনি, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এমনকি পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে বা এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে যে এর মাধ্যমে দুই বাংলার মধ্যে বা বাংলাদেশের সঙ্গে ভারতের যে জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের জায়গাটাতে একটা এক ধরনের অবনতি হতে পারে বা সেই আশঙ্কাটা সেখানে। এখন আমার কাছে মনে হয় যে এই আশঙ্কা আমরা সম্পূর্ণ চলে যাবে না, কিন্তু এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটা স্বস্তির জায়গা আছে, যে কারণ মমতা ব্যানার্জি এই বিষয়ে তার অবস্থান অত্যন্ত পরিষ্কার। তিস্তা চুক্তির ব্যাপারে উনি যতটা তিস্তা চুক্তির বিরোধী, ঠিক ততটাই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট এই বিষয়গুলোর ব্যাপারে এনআরসি বা সিএ এবং তথাকথিত অনুপ্রবেশ ইস্যুতে তার অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং সেটি আমি মনে করি বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য অত্যন্ত ইতিবাচক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, আপনার কাছে ফিরতে চাই। এই যে পশ্চিমবঙ্গের যে আজকে আবারও তৃতীয় দফায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠিত হতে যাচ্ছে, কিন্তু শক্তিশালী বিরোধী দল হিসেবে ক্ষমতাসীন বিজেপি
কিন্তু আবির্ভূত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য অধ্যাপক দেলোয়ার হোসেন যে প্রশ্নটি করেছিলাম, একই প্রশ্ন আপনাকেও করতে চাচ্ছি যে আমাদের জন্য এই বিরোধী দল হিসেবে বিজেপি যেই দাবিগুলো সামনে এনেছে, কথিত যেই অনুপ্রবেশের কথা, সিএ এর কথা তারা বলছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে নতুন কোনো জটিলতা তৈরি হবে কিনা আবার? জনাব সোহরাব হাসান, সোহরাব হাসান কি শুনতে পাচ্ছেন? সোহরাব হাসান কি আমাকে শুনতে পাচ্ছেন? শাহিদুল হাসান খান, কি প্রশ্ন আপনাকে করতে চাই? সম্ভবত আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে সোহরাব হাসানের। আমরা শাহিদুল হাসান খোকন আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে বেশি শক্তি নিয়ে বিরোধী দল হিসাবে বিজেপি এই যখন আবির্ভূত হচ্ছে পশ্চিমবঙ্গে, সেই ক্ষেত্রে এই অনুপ্রবেশের বিষয়টি নিয়ে বাংলাদেশের ক্ষেত্রে আমরা কোনো নতুন ঝামেলায় পড়তে যাব কিনা? ধন্যবাদ নজরুল ভাই। স্যার যেটা বললেন যে আসলে রাজনীতি তো কেন্দ্রীয় সরকার, দুটো সরকার এখন হয়ে গেল। নরেন্দ্র মোদী চেয়েছিলেন ডাবল ইঞ্জিন সরকার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রুখে দিয়ে তার হাতেই পশ্চিমবঙ্গের ক্ষমতা রেখেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রধান ইস্যু কিন্তু ছিল নির্বাচনের আগে থেকে এই সিএ এবং এনআরসি বিরোধী তার অবস্থান। তো আমার কাছে মনে হয় না যে কেন্দ্রীয় সরকার এটা করতে পারবে পশ্চিমবঙ্গে, কারণ আসামে যেটা হয়েছে, আসামে হবার কারণে আসামে বিজেপির গভর্নমেন্ট ছিল, বিজেপির গভর্নমেন্ট থাকার কারণে আসামে যেটা সম্ভব হয়েছে, কিন্তু বেঙ্গলে সেটা আমার কাছে মনে হয় না যে সম্ভব হবে। কারণ বাংলা মানুষ, যেমন আমি বলতে চাই একটা ইস্যু, আপনাকে আমি একটা এক্সাম্পল দিতে চাই যে কাশ্মীর ইস্যু নিয়ে যখন কাশ্মীরের বিশেষ আইন রহিত করা হলো তখন কিন্তু একটা প্রশ্ন এসেছিল। তখন ভারতবর্ষের মানুষের বক্তব্য ছিল বা ভারত সরকারের বক্তব্য ছিল যে এই কাশ্মীর ইস্যু বা কাশ্মীরের বিশেষ আইন বলবৎ থাকবে না, সেই ইস্যুতেই নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের মানুষ ভোট দিয়েছে। এখন সিএ এবং এনআরসি হবে না, সেই ইস্যুতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছে। সেক্ষেত্রে এখানে কেন্দ্রীয় সরকারের যুক্তি খাটবে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ শাহিদুল হাসান খোকন। আপনার কাছে আবার ফিরবো সোহরাব হাসান, আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করলাম যে পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও 3টি রাজ্য নির্বাচন হয়েছে। কেরালাতে আবারও বামফ্রন্ট ক্ষমতায় এসছে, তামিলনাড়ুতে বিজেপির পরাজয় ঘটেছে, আসামে তারা যদি তাদের জোটগতভাবে তারা ক্ষমতায় এসছে। আমি খুব সরাসরি আপনাকে প্রস্তুতি করতে চাই যে এই যে 3-4টি রাজ্যে এই বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে বিজেপির কি আসলে পরাজয়ের ঘণ্টা বাজতে শুরু করলো কিনা এবং আগামী লোকসভা নির্বাচনের প্রভাব পড়বে কিনা? জনাব সোহরাব হাসান। সোহরাব হাসান কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আমার সহকর্মীদেরকে অনুরোধ করবো একটু সোহরাব হাসানের সঙ্গে সংযোগটিকে একটু সচল করার জন্য। হ্যালো জি, সোহরাব হাসান শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? আমরা একটু মাঝে মাঝে আটকে যাচ্ছে আপনার কথা, তবুও প্রশ্নটি আবারও করছি। সেটি হচ্ছে তামিলনাড়ুতে বিজেপি আগে ক্ষমতায় ছিল। হ্যালো, জি শুনতে পাচ্ছি। সোহরাব হাসান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, সেটি হচ্ছে বলবো যে হ্যাঁ, আমি যে প্রশ্নটি করেছিলাম যে পশ্চিমবঙ্গ, আমি আপনার প্রশ্ন শুনেছি। জি উত্তরটি নেই। আমি আপনার প্রশ্ন শুনেছি। জি, এটি ঠিক যে 10 বছর বা 11 বছর পর বিজেপির জন্য এটি তো একটু পিছু হটায়। আসামে তারা জয়ী হয়েছে, আসামেও কিন্তু তাদের আসন সংখ্যা কমেছে। আর কেরালায় কখনোই তারা ভালো করেনি, করার কোনো কারণ নেই। আর সামনে ত্রিপুরারও ভোট হবে। ত্রিপুরায় গতবার বামফ্রন্টকে হটিয়ে বিজেপি ক্ষমতা নিয়েছে, এবং কিভাবে নিয়েছে, কিভাবে নির্বাচন হয়েছে সেটাও আমরা জানি। কিন্তু পশ্চিমবঙ্গের যে বিষয়টি অধ্যাপক দিলওয়ার এবং শাহিদুল হাসান খোকন বললেন, তার সাথে আমি অনেকটা একমত, এবং এর সঙ্গে যে যোগ করতে চাই
সেটা সেটা হচ্ছে যে ভারতের নিজস্ব একটি রাজনীতির রসায়ন আছে, এবং পশ্চিমবঙ্গ যতই চেষ্টা করুক পুরোপুরি বের হতে পারবে না। আর যদি ধরেন আমরা বাঙালিত্ব, বাঙালির বাঙালির ভাষা সংস্কৃতি, জি, সোহরাব হাসানের সংযোগটি বারবারই আমাদের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আবারও অধ্যাপক দেলোয়ার হোসেনের কাছে ফিরতে চাই, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। অধ্যাপক দেলোয়ার হোসেন, যে প্রশ্নটি বাঙালিদের প্রতিনিধিত্ব করে, তাই আমি আশা নিরাশার মধ্যেই থাকতে চাই, কারণ সেখানে রাজনীতির একটা গুণগত পরিবর্তন হয়েছে, এবং বামফ্রন্টটি সেটি প্রথমে করেছে যে সবকিছু দখল করার, এরপর গত 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, বিজেপি আসলেও হয়তো চেষ্টা করবে, কিন্তু সেখানে এই সরকার, কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের উপর কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেকটা নির্ভর করবে। আপনি তিস্তার পানি বন্টনের কথা বলেছেন, সেটি যেমন একটি আমাদের কাটা হয়ে আছে, যে 10 বছর ধরে এটি ঝুলে আছে, একটি চুক্তি হলো না, সে চূড়ান্ত হলো না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে। একইভাবে ভারতের যে কেন্দ্রীয় সরকার, তার যে বাংলাদেশ নীতি অথবা তার যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, সেটি নাগরিকত্ব আইন সংশোধন এবং নাগরিক পঞ্জি করার ক্ষেত্রে, আর সেটি কিন্তু তারা কিন্তু ধন্যবাদ সোহরাব হাসান, আমাদের সংযোগটি একটু করেছে যে জি সোহরাব হাসান, আমরা আপনাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক দেলোয়ার হাসান। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত এবং আফগানিস্তান থেকে যে জি, অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনার কাছ থেকে সেই একই প্রশ্নটি করতে চেয়েছি। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? জি, বারবার আমরা আসলে আপনার অর্ধেক কথা শুনতে পাইনি, বারবার করে আটকে যাচ্ছে কথাগুলো। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কটা নির্ভর করবে শুধু পশ্চিমবঙ্গের উপর নয়। জি, পশ্চিমবঙ্গের সাথে কেন্দ্রের সম্পর্ক অনেকটা বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নির্ধারণ করবে। জি, জি, আর সেক্ষেত্রে, কেননা তিস্তার পানি বন্টনের ক্ষেত্রে যেমন মমতার বিরোধিতা আছে, আবার নাগরিক পঞ্জি এবং নাগরিক জি, ধন্যবাদ সোহরাব হাসান। আমরা এই জায়গাগুলো শুনতে পেয়েছিলাম। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনার কাছে ফিরতে চাই। জি, অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে যে আমরা বিজেপির কোনো ভরাডুবির শুরু হলো কিনা পশ্চিমবঙ্গ দিয়ে আগামী লোকসভাকে সামনে রেখে, কারণ তামিলনাড়ুতেও আমরা দেখছি যে তাদের বেশ জয়ললিতার সঙ্গে তারা ক্ষমতায় ছিল, সেখানেও তাদের আসন কমেছে। আসামে তারা যদিও জোটগতভাবে ক্ষমতায় এসছে, কিন্তু তাদের ভোটের পরিমাণ কমেছে, আসনও কমেছে। আপনার মন্তব্য জানতে যাচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাছে মনে হয় যে যে কারণে নরেন্দ্র মোদী 18 বার পশ্চিমবঙ্গে এসে উনি, বলা যায় যে ভারতবর্ষের ইতিহাসে কোনো প্রাইম মিনিস্টার একটা রাজ্যে এইভাবে ক্যাম্পেইন করার কোনো ইতিহাস বোধহয় নেই, এবং সেটা থাকার কথা না। তো তারপরেও কিন্তু মানে উনি হয়তো জিততে পারেননি, কিন্তু যে কারণটা আমরা দেখছি যে তারাটা তাদের ছিল বা যে ধরনের কম্পালশন ছিল, সেটা হচ্ছে যে 2024-এ যে জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনে নরেন্দ্র মোদীর অবস্থানকে শক্তিশালী করতে হলে এই পুরো বেল্টটাকে কিন্তু টার্গেট করছিল বিজেপি, সেই উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ, তো এই এবং বিহার এবং এগুলো তো আছেই। তো অন্যান্য জায়গায় কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। ফলে এই পশ্চিমবঙ্গের ফলাফলটা কিন্তু 2024-এর যে বিজেপির সম্ভাবনার উপর একটা বড় আঘাত হিসাবে আমরা দেখব। পাশাপাশি মমতা ব্যানার্জির যে জাতীয় নেতা হিসেবে যে
যেটি আমরা অনেক আগে থেকে লক্ষ্য করি, গত নির্বাচন থেকে আমরা লক্ষ্য করছি যে মমতা ব্যানার্জির উপরে এক ধরনের এক ধরনের আকাঙ্ক্ষা বা এক ধরনের চাপও ছিল যে একটা জাতীয় জোট তৈরি করে সেই জোটের প্রধান হিসেবে কাজ করার। তো সেখানে আমরা জানি যে কংগ্রেস হয়তো ততটা প্রস্তুত ছিল না, কিন্তু এখন কংগ্রেসের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে হয়তোবা মমতা ব্যানার্জির নেতৃত্ব মেনে নেয়া এবং একটি ঐক্যবদ্ধ বিরোধী দল যেটা ইউপিএ আছে, মানে এনডিএর বিপরীতে ইউপিএটাকে এক্সপান্ড করে অথবা নতুন একটা জোট করে, কেজরিওয়াল আছে কিংবা আরো অখিলেশ আছে, তো এটির এই সম্ভাবনাটা আরো বেড়ে গেল এবং সেইটা নিয়ে নিশ্চয়ই কাজ হবে। এবং আমি মনে করি যে যেটা আমি শুরুতে বলেছিলাম যে এই পশ্চিমবঙ্গের নির্বাচন শুধু পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করে নাই, এটি পুরো ভারতবর্ষের ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে সেই ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে এবং সেটি অবধারিতভাবে রাখবে। আর আমি যেটা সব শেষ করে যেটা বলতে চাচ্ছি যে পশ্চিমবঙ্গের যেটুকু ফলাফল বিজেপি করেছে, যে ৭৬টা বা ৭৮টা আসন, সেই আসনগুলো যে অঞ্চলগুলোতে পেয়েছে, যেমন আপনার নদিয়া কিংবা দার্জিলিং বা জলপাইগুড়ি, এগুলো কিন্তু অনেকটা পিছিয়ে পড়া অঞ্চল অর্থনৈতিকভাবে, পাশাপাশি শিক্ষার দিক থেকে। ফলে যে অঞ্চলগুলোর মানুষের মধ্যে এই যে অসাম্প্রদায়িক চেতনা কিংবা প্রগতিশীল যে ভাবনা, সে ভাবনার জায়গাটা সেভাবে তৈরি হয়নি বলেই কিন্তু বিজেপির এই রাজনীতিটাকে তারা গ্রহণ করেছে। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি মমতা ব্যানার্জি বা অন্য দলগুলো সেভাবে বিবেচনা করে, তাহলে আমার মনে হয় না যে বিজেপি ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গের রাজনীতি ভেতরে খুব দ্রুত বড় ধরনের কোনো সাফল্য তারা পাবে। তবে আপাতত যে জাতীয় যে রাজনীতির জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ভারতের, কারণ মোদী দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছেন, তার তৃতীয় মেয়াদের যে বিষয়টা সেটা ভারতের সবগুলো বিরোধী দলের জন্যই একটি গুরুত্বপূর্ণ ইস্যু। পাশাপাশি ভারতের যে আঞ্চলিক রাজনীতি সেটি আরো শক্তিশালী হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং তার মাধ্যমে একটি নতুন মেরুকরণ তৈরি হবে ভারতের রাজনীতি। অনেক ধন্যবাদ অধ্যাপক দেলোয়ার হোসেন। শাহিদুল হাসান খোকন, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি যে আগামী নির্বাচনে অর্থাৎ লোকসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বিষয় হয়ে উঠছেন কিনা এবং বিজেপির পরাজয়ের ঘণ্টা পশ্চিমবঙ্গ দিয়েই, বাংলা দিয়েই বাজা শুরু হলো কিনা? ধন্যবাদ নজরুল ভাই। একটা জিনিস তো আপনি আলোচনার শুরুতেই বলেছিলেন এবং দেলোয়ার স্যারের আলোচনাতে এসেছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির হারের অন্যতম কারণ হচ্ছে তাদের সিএম ক্যান্ডিডেট, মানে চিফ মিনিস্টার ক্যান্ডিডেট ছিল না আর কি। কাকে দেখে মানুষ ভোট দেবে? তো বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক রসায়নের কথাও বলেছেন সোহরাব হাসান ভাই। তো সেটা বিবেচনা করলে আসলে নরেন্দ্র মোদীর বিরোধীতে যে অপোজিটে যে নির্বাচন করার মতো এই মুহূর্তে ভারতবর্ষে কংগ্রেস বা বিরোধী দলের মাঝে কাউকেই সেভাবে শক্তভাবে দেখা যাচ্ছে না। কিন্তু আজকে যে ম্যাজিক মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন, তারপর ভারতবর্ষের বিরোধীরা এ স্বপ্ন দেখতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতের জাতীয় নেতা হিসেবে, নেত্রী হিসাবে নেতৃত্ব দিবেন এবং তার হাত ধরে ভারতবর্ষে বিজেপি সরকারের পতন ঘটবে, এমনটা ভাবাই যায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করলাম দিদির জয় এবং দিদির হার নিয়ে। দিদি ব্যক্তিগতভাবে নন্দীগ্রামে হারলেও বাংলার মানুষকে জিতিয়েছেন, বাংলার মানুষের জয় হয়েছে বলে বিজয় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সামনের সময়গুলোতে যেই জায়গাগুলোতে বিজেপি জিতেছে, যে কথাগুলো আজকের অতিথি আলোচকরা বলছিলেন যে অপেক্ষাকৃত কম উন্নয়ন যেখানে হয়েছে, অপেক্ষাকৃত কম শিক্ষিত মানুষের বসবাস যেখানে, সেই সমস্ত জায়গাগুলির ক্ষেত্রেও নিশ্চয়ই পরবর্তীতে রাজ্য সরকার গঠন করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি নিবদ্ধ করতে হবে। কারণ বাংলার যে সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি, অসাম্প্রদায়িক রাজনীতির যে চেতনা, সেই চেতনাকে ছড়িয়ে দিতে হলে এর কোনো বিকল্প নেই। তবে পশ্চিমবঙ্গের এই নির্বাচন, 2021 সালের এই বিধানসভা নির্বাচন, সামনে 2024 সালের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের প্রভাব বিস্তার করবে তার জন্য নিশ্চয়ই আমাদেরকে আরও বেশ কয়েকটি বছর অপেক্ষা করতে হবে। আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অতিথি আলোচক অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, সোহরাব হাসান এবং শাহিদুল হাসান খোকন, আপনাদের তিনজনকেই কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই গভীর রাত্রে আমাদেরকে সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর প্রিয় দর্শক, অতিমারি করোনা কাল চলছে, এই কালে আমাদেরকে এখনও কিন্তু আমরা ততটা সতর্ক হয়ে উঠেনি। সামনে ঈদ আসছে, সামনে হয়তো বিধিনিষেধেরও
কিছু শিথিলতা আসবে, সেই রকম একটি জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেন আবার অবহেলা না করি, উপেক্ষা না করি, সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলি এবং বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোই এবং সামাজিক দূরত্ব বজায় রাখি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজ এ পর্যন্তই।